কেমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। ও চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, ঠিক যেন কোনো হিংস্র জন্তুর চোখ। আজকের গল্পটি আমি নিয়েছি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের রচিত ভূত ৭৩ এই বইটি থেকে। আজকের গল্পের নাম কে। শুরু হচ্ছে আজকের গল্প। সেবারে উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে এই ১ মাসের মধ্যে প্রায় ৫ জনের প্রাণ গিয়েছে। তবে এই কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিলাম। বিকাল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি আর থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললে, কেন, যেমন করে এসেছে তেমন করেই ফিরে যাব, অর্থাৎ ২ পায়ে ভর দিয়ে। আজ আর তা পারবেন না, একেই এই ঝড় জল, তার উপরে শুনেছে দুটো সব। আমি বললাম, হ্যাঁ, ওই বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। না না, খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখবো। আর যদি পছন্দ হয় তাহলে সে পেতনিটিকেই বিয়ে করে দেশে ফিরবো। বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমি বললাম, হ্যাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি কে? এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগল। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন সময় এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, কে? বাহির থেকে একটি ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে আমি যে প্রাণে মরলুম। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে সেই গলা শুনে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাকে দেখে আমি বললাম, আরে অমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা তবু ১ পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে ঠিক তেমন করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, বাবু, বাবু পায়ে পড়ি, ও দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বললে, বলেছি তো পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলেও আমি খুশি হব। বাহির থেকে আবার আর্তস্বরে শোনা গেল, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো। রূপলাল আর বাধা মানলে না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিলে।
একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে হঠাৎ ঘরের আলোটা গেল নিভে। ঠিক সেই মুহূর্তে বেয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি হলো। আমি ব্যস্ত হয়ে বললাম, রূপলাল, শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিয়ে আসি। রূপলাল দরজায় খিল তুলে দিল। আমি আলোটা জ্বাললাম। কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে দিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স কত হবে? ওই 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের উপর উবু হয়ে বসে 2 হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলে, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বললে, ওর ধারণা আপনি বুঝি নিখুঁত কোনো পেতনি। কথাটা শুনে মেয়েটি চমকে উঠল। তারপর তার মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে, আমাকে কি পেতনির মতো দেখতে? কিন্তু থাক সে কথা, বড় বিপদ থেকে আজ আপনারা আমায় উদ্ধার করলেন। মেয়েটি যা বলল তার ইতিহাস হচ্ছে এই, সে নাকি খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতর ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম এবং বন্দুকটাকে শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের ওপরে, পাহাড়ের উপরে বৃষ্টিবালার সেই অশ্রান্ত নৃত্য নুপুরধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললাম, কেন? রূপলাল বলল, ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি এরম একলা বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ও সবই যেন কেমন একটা রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, ওইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নি, বুঝলে? আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, ঠিক যেন কোনো হিংস্র জন্তুর চোখ।
কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য আমি দেখলাম, সারা জীবনে হয়তো কোনোদিনই তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির ওপরে স্থিরভাবে বসে আছে একটা প্রকাণ্ড বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলাম। সেও যেন তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটাকে আমি চেপে ধরলাম। বাঘটাও আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্যে। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে সাথে সাথে গুলি ছুড়লাম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে অন্ধকারে যেন মিলিয়ে গেল। আর ঠিক সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। আমি তড়াক করে একটা দরজা খোলার শব্দ পেলাম, আর তারপর দ্রুত পদধ্বনি। ব্যাস, তারপর আবার সব স্তব্ধ। বন্দুক হাতে নিয়ে অভিভূতের মতো বিছানার উপরে বসে রইলাম। রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চাচালো? কে চাচালো অমন করে? আর তুমি বন্দুক ছুড়লে কেন? আমি বললাম, বাঘ বাঘ। এখন সে ও ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে রূপলাল। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম। কিন্তু পাশের ঘরে কেউ নেই। খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝোলো হাওয়া বয়ে যাচ্ছে। রূপলাল বেদনা বেরুনো স্বরে বললে, আর কোনো আশা নেই। অভাগীর শেষটা সেই বাঘের কবলেই পড়ল। কিন্তু বাঘ এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব আমি দিলাম না, কারণ আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলাম। আমাদের ঘরের ভিতর থেকে একটা এক টানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে, আর ঠিক তার পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললাম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে, এত রক্ত, কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। আর বাঘ যদি সেই মেয়েটাকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়েই নিয়ে যেত, আর তাহলে তো এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। এবার সেই রক্তের দাগ ধরে আমরা পেরিয়ে এলাম। গিয়ে দেখলাম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি মনে হয় ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে। ধুর, বাঘটা কিচ্ছুই এখানে আসেনি। আমি দৃঢ় স্বরে বললাম,
রূপলাল, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে তাকে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বললে, তোমার গুলি খেয়ে বাকি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল নাকি? দরজার সামনে এত কাদামাটি, কিন্তু এখানে সেই বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভেতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। এই কথাটা শুনে হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে আমি সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে বললাম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই কিন্তু একটা বিশ্বাস আছে। তারা বলে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? আমি তো গুলি করলাম বাঘকে, তবে চিৎকার করলো একটা স্ত্রী লোক। এর মানে কি রূপলাল? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর অনেকক্ষণ পরে সে বললে, তুমি কি বলতে চাও? তাহলে ওই উড়ে পেয়ারাটার কথাই সত্যি? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন এক গল্পে।